যে নতুন যিনি সভাপতি হয়েছেন তিনিও বলছেন যে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা, কিন্তু ক্ষমতা ছড়িয়ে দেওয়ার কথাটা বলা হচ্ছে না। ঢাকার মিরপুর থেকে ডিসিশন, ওই ডিসিশনগুলো কিন্তু ছড়ায় না। তো এই যে আপনি এখন প্রোগ্রাম করার কথা বলছেন, সেলিব্রেট করেন, অবশ্যই সেলিব্রেট করেন। আসলে আর একটু গ্র্যান্ডার চিন্তা করতে হলে এরকম ছোট পরিসরে খালি ঢাকা থেকে ইনফরমেশন আর ডিসিশন পুশ করলে আসলে হবে না টেস্ট ক্রিকেটের ইয়েটা। তো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আসলে লঙ্গার ভার্সনে ভালো করবে এই আশাটা মানে এখনই আসলে করা যায় কি? এখানে মানে নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি শুরুতেই বলেছেন যে তিনি কুইক টি20 খেলতে চান, কাজেই টেস্টের আলাপে কেউই নাই। 2000 সালের 26শে জুন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। সেই দিনে বাংলাদেশ অর্জন করেছিল ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ, অর্থাৎ টেস্টে খেলার মর্যাদা। এরপর পেরিয়ে গেছে 25 বছর। এই 25 বছর শেষে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আসলে কোথায় দাঁড়িয়ে? আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে কেন পারিনি? এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ ডেইলি স্টারের আয়োজনে। সেখানে আমাদের সঙ্গে আছেন আমাদের ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার এবং আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাল মেহেদি। শুরুতেই একুশ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে 25 বছর পূর্তি একটা বড় ব্যাপার আসলে, যে যারা টেস্ট ক্রিকেট খেলে, কারণ খেলেই মাত্র 12টা দেশ। সো এইরকম একটা দেশ বাংলাদেশ যখন টেস্ট মর্যাদাটা পেয়েছে, 25 বছর যাচ্ছে, আসলে আমরা কোথায় দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে? যদি প্রত্যাশার কথা বলেন তাহলে বলবো যে মানে 50% প্রত্যাশাও হয়তো পূরণ হয়নি। মানে 25 বছরে হয়তো 25% প্রত্যাশা পূরণ হয়েছে, 25 হয়নি। আপনি একটু আগে বলছিলেন যে আমরা 23টা টেস্ট ম্যাচ, মানে হ্যাঁ, মানে 25 বছরে বাংলাদেশ 25টা টেস্টও জিতেনি। মানে যদি পরিসংখ্যানের দিক থেকে যদি বলেন তাহলে সেরকম অবস্থা আছে আর কি। তো বাংলাদেশ মাঝে মধ্যে টেস্ট ক্রিকেটে একটু ভালো খেলে, মাঝে মধ্যে ভালো খেলে, বেশিরভাগ সময় তো হারে বা ওই ভিত্তা, মানে এটা তো আমি ন্যাশনাল টিমের জায়গা থেকে বললাম। এটা টেস্ট ক্রিকেট পাওয়া, মর্যাদা পাওয়া মানে তো হচ্ছে যে দেশের ক্রিকেট কাঠামো সব কিছু মিলিয়ে ওই জায়গায় যাওয়া। তো সেটা গেলে কিন্তু আবার এটাতে ইম্প্যাক্ট পড়তো, সেটা হয়নি। আমি মনে আছে যখন 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়, তখন বাংলাদেশি বোধহয় একমাত্র টেস্ট প্লেয়িং কান্ট্রি যারা হচ্ছে যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু করেছে। তো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনের গল্পটাও আসলে অনেকটা হচ্ছে যে এখানে ক্রিকেটটা পপুলার ছিল, এখানে আসলে ক্রিকেটের কালচারটা অতটা পোক্ত না হলেও ক্রিকেটটা পপুলার ছিল। তো সেই জায়গায় হচ্ছে কূটনৈতিক সাফল্য, অনেকটা কূটনৈতিক সাফল্যের উপর ভর করে, মানে তখন যারা দায়িত্বে ছিলেন তারা ওই মুন্সিয়ানাটা দেখিয়েছিলেন। এটা আমাদের একটা লাকের ব্যাপার যে আমরা লাকি যে ওই সময়টা আমরা পেয়েছিলাম। তারপরে ওইটা আমরা কাজে লাগাতে পারিনি। আপনি এটা পেয়েছেন যেটা হয়তো আরও অনেক পরে পাওয়ার কথা, সেটা আগে পেয়ে গেছেন, কিন্তু সেটা আপনি ওই জায়গাটা থেকে মানে উত্তরণ করতে পারেননি। আমি বলবো যে এখানে এর পেছনে হচ্ছে যে মানে আমি শুরুতে মনে করতে পারি যে যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হলো, যে এই বিভাগগুলো খেলতো হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতো, তখন শুরুর 2-3টা সিজন আমার মনে আছে, আমি স্কুল থেকে, আমরা যখন স্কুলে পড়তাম আমরা খেলা দেখতে যেতাম সিলেট, ঢাকা বা সিলেটে অন্য দল আসতো, হোম এন্ড অ্যাওয়ে একটা আমেজ ছিল। তারপরে কিন্তু ওই আমেজটাও কিন্তু আর থাকেনি। মানে হোম অ্যাওয়ে ওটাও একটা মানে বিসিবির মধ্যে গণ্ডিবদ্ধ থেকে চালানো হয় সব কিছু, হচ্ছে যে ওই সবগুলো বিভাগীয় দল যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তাদের দলও করে দিচ্ছে বিসিবি থেকে, মানে সব কিছু হচ্ছে উপর থেকে করে দেওয়া, নিচের থেকে কিছু আসছে না। তো ওই জায়গাটা বাংলাদেশ মিসিং, এবং সেখানে মানে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ হওয়া উচিত ছিল সেটা হয়নি। ধরেন প্রত্যেকটা বিভাগের এক একটা করে ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারাই হচ্ছে দল করবে, তারাই হচ্ছে তাদের ফার্স্ট ক্লাস টিমটা চালাবে, যেটা হচ্ছে ইন্ডিয়ায় আছে বা ইংল্যান্ডে আছে কাউন্টি দলগুলো, বা ইন্ডিয়া যে স্টেট দলগুলো আছে আপনার বেঙ্গল বলেন বা গুজরাট বলেন, বা ওই টিমগুলো তারাই বানায়, ওই স্টেটে বানায়, তাদের মাঠ, তারা সব কিছু করছে, তাদের আলাদা বডি আছে, চেয়ারম্যান আছেন বা আলাদা বডি নির্বাচিত হচ্ছেন। তাহলে হয় কি, মানে ওটা হচ্ছে নিচের থেকে একটু শক্তিশালীভাবে আসে। বাংলাদেশের ওই জায়গাটা হয়নি, এবং হওয়ার আমি কোনো সম্ভাবনা এখনও দেখছি না, কোনো আভাস নেই। এখনও যে কথাগুলো আসছে যে নতুন যিনি সভাপতি হয়েছেন তিনিও বলছেন যে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা, কিন্তু ক্ষমতা ছড়িয়ে দেওয়ার কথাটা বলা হচ্ছে না। ওই জায়গায় আসলে বাংলাদেশের ক্রিকেটটা আটকে আছে, এবং প্রত্যাশা পূরণের মানে আমার মনে হয় তো আমরা সবাই জানি আসলে পরিসংখ্যানও বলছে ধারে কাছেও নেই। একুশ ভাইয়ের আলাপ আমরা শুনলাম। মেহেদি ভাই, যদি এই বিষয়ে কোনো কিছু অ্যাড করতে চান বা আপনার অবজারভেশনটা কি আসলে? আর টেস্ট ক্রিকেট আসলে আমাদের জন্য মানে শুরুটা তো আসলে সব নেশনেরই হয়তো এরকম সময় লাগারই কথা আর কি, যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। বাট 25 ইয়ার্স ইজ এ লং টাইম। আমরা যদি বলি যে অবশ্যই 25 ইয়ার্স মানে যে আমরা এখন টপ টেস্ট টিম হবো এরকম কিছু না, বাট কালচারটা কি গড়ে উঠেছে নাকি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কিন্তু অনেক সময় বিদেশি কোচদেরও, রাসেল ডমিঙ্গোর কথা আমার মনে আছে, সে মাঝে মাঝে এটা শুরু করছিল যে টেস্ট কালচার নিয়ে কথা বলবে। আসলে দেখা যায় যে
একটা সেশন টু সেশন খেলার সময় যে টেম্পারমেন্টের যে দরকার বা ওই ছোটোখাটো জিনিসগুলো বোঝা যায় এখন আমার কি করা দরকার, লাঞ্চের আগে ঠিক আগের বলে আপনি নিশ্চয়ই রিভার্স সুইপ করবেন না, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে দেখছি আমাদের টেস্ট ক্রিকেটে। মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার বলেন যেই বলেন আসলে এই ভুলগুলো কিন্তু আমাদের হয়েছে। তো ওই দিক থেকে কিন্তু কালচারের যে ব্যাপারটা এটার জন্য কিন্তু যেটা বলে ডিসেন্ট্রালাইজেশন, আপনি কিন্তু দেখবেন আমাদের কিন্তু ঢাকা বেসড প্লেয়ার খুব কম। আমাদের কিন্তু অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি থেকেই প্লেয়ার আসে। ঢাকার প্লেয়ার কয়জন আপনি নাম বলতে গেলে তাসকিনের নাম বলবেন, তারপর কিন্তু আর ওরকম মনে পড়ে না। কিন্তু আপনি দেখেন রাজশাহী বলেন, শান্ত আছে, এরকম কিন্তু চাঁদপুর থেকে অনেক প্লেয়ার আসছে। এগুলা কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের প্লেয়ারের বেসটা কোথাও, ওরা কি ওখানে গিয়ে ফ্যাসিলিটি পায় নাকি প্র্যাকটিস করে? ওরা যখন ছুটি, এরকমও তো হয় যে একটা প্লেয়ার এখন 1 মাস ছুটিতে যাবে কিন্তু সে তার বাসায় আছে বলে যে সে প্র্যাকটিস করতে পারবে না, ওই ফ্যাসিলিটিস অ্যাভেল করা হবে না, জিম করতে পারছে না, এটা যেন না হয়। কিছুদিন আগেও কিছু ফর্মার বোর্ড ডিরেক্টর যেমন খালেদ মাহমুদ সুজন কিন্তু এটা নিয়ে একটা ইন্টারভিউতে বললেন যে আসলে মাঠ বানান আপনারা, খেলার অপরচুনিটি দিতে হবে। আর টেস্ট ক্রিকেট শুধু না, মানে সবগুলো ফরম্যাটের জন্যই কিন্তু আপনার টেস্ট ডেভেলপমেন্টটা, আপনি ইন্ডিয়ার দিকেও যদি তাকান যে ওরা কিন্তু T20 প্লেয়ার বের করতেছে রেড বল ক্রিকেটের দিয়ে আর কি। যে আগে হচ্ছে পলিশড একটা মানে প্ল্যাটফর্মে থেকে ওরা বড় হয়, যেখানে হচ্ছে ওদের কারেক্ট ডিফেন্স থাকে, টাইমিং ভালো থাকে, তারপর হচ্ছে ওরা পরে কিভাবে ওগুলাকে আপনি কাজ করতে পারবেন, মানে ওইটা একটা এক্সটেনশন অফ ইটসেলফ। মানে আপনি একটা ড্রাইভ খেলতেছেন, ওই ড্রাইভটাই কিন্তু পরে 6-এর শট হবে আর কি। লাইক কোনটা ড্রাইভ করতেছেন, কোনটা চেক করতেছেন ড্রাইভটা, ওগুলাই কিন্তু ম্যাটার করে। টেস্ট ক্রিকেট আপনার বেসটা বিল্ড করে দেয়। ওই জায়গা থেকে কিন্তু আমরা এখনও আমাদের কোচিং বলেন, আম্পায়ারিং বলেন বা ওভারঅল প্লেয়ারদের কোয়ালিটি বলেন, ওই জায়গাটা কিন্তু যেখানে আমাদের থাকার কথা ওটা নাই। আবার আপনি একই সাথে ইন্টারেস্টিং যে আমাদের টেস্ট ক্রিকেট দল যেটা টেস্ট ন্যাশনাল টেস্ট দল, ওরা কিন্তু ওদের হিস্টোরির বেস্ট টাইম প্রবাবলি এনজয় করতেছে। আপনি যদি এই স্পোরাডিক রেজাল্টের মধ্যেও যে মাঝে মাঝে একটা রেজাল্ট পায়, তারপরেও কিন্তু আপনি যদি দেখেন আমাদের টেস্ট টিমের অ্যাবিলিটি কিন্তু আছে। আমাদের কোনো ফাস্ট বোলিং ইউনিট ছিল না আগে, ওখান থেকে এখন কয়েকটা ভালো ফাস্ট বোলার বের হয়ে আসছে। আপনি কিন্তু চাইলে কম্পিট করতে পারেন, কিন্তু আপনার ওই যে কালচারটা যে আপনি পিছিয়ে ছিলেন, ওটার জন্য এখনও আমাদের একটু টাইম লাগছে টেস্ট ক্রিকেটে। বাট আশা কিন্তু আছে যে সামনে হয়তো ভালো হবে। কিন্তু আপনি এই জেনারেশনের পরের জেনারেশনে কিন্তু আবার হয়তো দেখতে পাবেন যে টেস্ট টিমে কিছু নাই, ওরকম প্লেয়ার আসছেন। তো আমাদের নেক্সট গ্রুপ অফ ব্যাটসম্যান কারা, যারা টেস্ট টিমের হাল ধরবে আর কি। এরকম আপনি একটা ব্যাটসম্যান দেখান, এখনও আমার মনে হয় না টিমে আসছে এরকম কোনো ব্যাটসম্যান। শান্তকে আমি ওই জেনারেশনের দিকে বললাম যে শান্ত ওই জেনারেশনের, এর পরেরটা কী হবে আর কি। তো ওরকম কিন্তু আসলে প্লেয়ার উঠে আসে না, কারণ ইনফ্রাস্ট্রাকচারের অভাব, যেটা হচ্ছে যে রেগুলার প্র্যাকটিস। শুধু ঢাকা বেসড ক্রিকেট হলে আসলে ক্লাবের পাওয়ারগুলো থাকছে। একুশ যেটা বললো একটু আগে যে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করাটার টার্গেট না আর কি কারেন্ট বিসিবি প্রেসিডেন্টের। বাট আসলে এইভাবে কি ওয়ার্ক করে, মানে আপনি যদি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলেন বা সিডনি এরকম চিন্তা করেন, ওদের কিন্তু নিজেদেরই একটা ডিসিশন মেকিং পাওয়ার থাকে যে ওরা ওদের স্টেট থেকে কি করবে। একটা কাউন্টি বলেন, হ্যাঁ, সাসেক্স বা এসেক্স, এরকম যে কাউন্টিগুলো আছে নিজেদের কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেখান থেকে তারা নিজেরাই প্লেয়ার ডেভেলপ করতে পারে। এটা কিন্তু পুরো ইসিবির ইনভলভমেন্ট এখন আর দরকার নাই ওদের। কিন্তু আমাদের এখানে যদি সব কিছু এই ঢাকার মিরপুর থেকেই ডিসিশন হয়, ওই ডিসিশনগুলো কিন্তু ছড়ায় না। তো এই যে আপনি এখন প্রোগ্রাম করার কথা বলছেন, সেলিব্রেট করেন, অবশ্যই সেলিব্রেট করেন, 25 বছর হয়েছে টেস্ট ক্রিকেটে। বাট আসলে আর একটু গ্র্যান্ডার চিন্তা করতে হলে এরকম ছোট পরিসরে খালি ঢাকা থেকে ইনফরমেশন আর ডিসিশন পুশ করলে আসলে হবে না টেস্ট ক্রিকেটের ইয়েটা। আমরা রেজাল্ট পাই কালে ভদ্রে, বা সেটা হয়তো লাস্ট আমরা যদি 1 বছর বা 1.5 বছরের কথা চিন্তা করি, লাস্ট যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমরা কিছু মানে খুবই ভালো কিছু রেজাল্ট পেয়েছি। আমরা যদি চিন্তা করি পাকিস্তানের মাটিতে বা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 4টা ম্যাচ আমরা জিতেছি। সো এখন একটা নতুন টেস্ট সাইকেল চলতেছে। সো এই টেস্ট যে সাইকেল নতুন যেটা শুরু হয়েছে, বাংলাদেশকে দিয়েই শুরু হয়েছে, সেখানে বাংলাদেশের শুরুটা হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে। তো এখনকার যে ব্যাচটা আছে, মানে এদেরকে নিয়ে প্রত্যাশাটা কি আসলে? ওই যেটা বললেন 4টা ম্যাচ জিতেছে, আবার ওই সাইকেলের বাইরে যখন খেলা হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু আবার হেরে গিয়েছে ঘরের মাঠে। তো বাংলাদেশ কিন্তু ধারাবাহিক না, মানে এবং ঘরের মাঠে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, বেশিরভাগ সবগুলো ম্যাচই হেরেছে।
তো ওই ব্যাপারটা আছে। আর এই এই এখন যাদের বলছেন যে ব্যাচটার প্রতি আশা, ওই আসলে আমার কাছে মনে হয় যে ওই মানে মানসিকতার জায়গায় একটা বড় রকমের ঝামেলা আছে, কারণ তারা কতটা কি বিশ্বাস করতে পারছেন নিজেদের উপর টেস্টের ক্ষেত্রে। বিশেষ করে আপনি দেখেন যদি লাস্টে যে টেস্টটা খেললো বাংলাদেশ গলেতে, সেখানে আপনি হয়তো আপনি পুশ করলেও হয়তো জিততেন না, ড্রই হতো, হ্যাঁ, বাট আপনি চেষ্টা তো করবেন, হ্যাঁ, আপনি ওই ইন্টেন্সিটিটা দেখাতেন বা চেষ্টাটা দেখাতেন। এটা কিন্তু যে কোনো টিম করতো। আপনি খেয়াল করে দেখবেন লাস্টের দিন আমরা সবারই মনে আছে এবং এটা নিয়ে আলোচনা আছে, শান্ত সেঞ্চুরি করলেন, তিনি সেঞ্চুরি নিশ্চিত করার জন্য ব্যাট করলেন। মানে এটা দেখেই তো সবাই বুঝতে পারছে, যারা ক্রিকেট দেখেন ছোটবেলা থেকে তারা দেখেই তো বুঝতে পারছেন। এবং তারপরে কিন্তু তিনি হিট করলেন, তারপরে 3টা ছক্কা মারলেন, 9 বলে 25 রান, সেঞ্চুরির পরে মারলেন। তার মানে হচ্ছে যে সেঞ্চুরির আগে তিনি ঝুঁকি নেননি, কারণ ওই ঝুঁকি নেওয়ার তার কাছে মনে হয়েছে যে সেঞ্চুরিটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্সোনাল গোল ইম্পর্টেন্ট, কিন্তু টিমের ব্যাপারটা আগে। ওই জায়গাটা টিমস গেম যে ব্যাপারটা, সেটা কতটা আসছে, তীব্রভাবে আসছে, সবাই তো বলেন, কিন্তু কতটা আসলে বাস্তবে আসছে সেটার জায়গায় আমার মনে হয় কিছুটা আমার কাছে ডাউট লেগেছে। কারণ লাস্ট টেস্টটা দেখে আমি খুবই হতাশ হয়েছি। বাংলাদেশ একটা পর্যায়ে খুব ভালো অবস্থায় ছিল ওই সময়। আপনি চিন্তা করেন টেস্ট ম্যাচ লাস্ট ডেতে খেলা হচ্ছে, লাস্ট ডেতে যদি পুরো 90 ওভার ব্যাট করেও যদি কোনো টিমের যদি 250 টার্গেট হয়, সেটা কিন্তু খুব ইজি না লাস্ট, কারণ ওই উইকেট আরও 4 দিন খেলা হয়েছে। ওই উইকেটটা কিন্তু একটু হলেও যত ভালো উইকেটই হোক, বাংলাদেশের মানে 50 বৃষ্টির পরে 50 ওভার বাকি ছিল দিনের, 250 মতন লিড বাংলাদেশের হয়ে গেছে। তারপর বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করেনি, আরো 11 ওভার ব্যাট করেছে। তো ওই যে জায়গাটা আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে আমরা ড্র করলে শ্রীলঙ্কার সাথে গিয়ে শ্রীলঙ্কার মাঠে আমরা ড্র করেছি, এটা হচ্ছে খুব খুশি। তাহলে এটা কিন্তু মানে ওই মানসিকতার জায়গায় আপনি পিছিয়ে গেলেন। শ্রীলঙ্কাকে আপনি দেখতে হবে যে শ্রীলঙ্কা একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, টেস্টে অনেক টপ টিম ছিল, অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়াররা ছিলেন, কিন্তু এখন দেখেন শ্রীলঙ্কার কিন্তু ব্যাটিংটা যতটা আছে, বোলিং সাইডটা কিন্তু অতটা ওই রকম টপ প্লেয়ার নাই। তো ওই জায়গায় কিন্তু আপনি প্রথমে একটা মানসিকভাবে একটা আত্মতৃপ্তিতে ভুগছেন যে আমি এটা করলেই আমার অর্জনটা ঠিক আছে। তো এই গ্রুপের মধ্যে আমার মনে হয় মানে পারফরমেন্স অনেকের ধারাবাহিক হওয়ার চান্স আছে অনেক ব্যাটসম্যানদের দিক থেকে। আমি যদি বলি টপ অর্ডারে একটু ঝামেলা আছে, টপ অর্ডারে আসলে ওপেনিং নিয়ে তো আমরা দেখছি এনামুল হক বিজয়কে নিয়ে আসা হয়েছিল, তিনি পারফর্ম করেননি। ডেফিনেটলি পরের টেস্টে, কালকে যে টেস্টটা শুরু হচ্ছে সেখানে আমরা আবার চেঞ্জ দেখবো। তো ওই জায়গায় একটা ঝামেলা আছে। বাট মিডল অর্ডারে 2-3 জন ব্যাটসম্যান আছেন যারা নিয়মিত রান করেন, মোটামুটি রান করেন, পেস বোলিংটা ভালো আছে। কিন্তু ওই পরের এই সাইকেলে আপনি কাদের সাথে খেলছেন সেটাও দেখতে হবে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, এই 2টা টেস্ট আপনি জিতবেন ধরে নিচ্ছেন, কারণ ওয়েস্ট ইন্ডিজ ওই রকম টিম না। আবার সাউথ আফ্রিকায় যাবেন আপনি, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ডের এখন টেস্ট চ্যাম্পিয়ন টিম। অস্ট্রেলিয়ায় যাবেন, ইংল্যান্ড আসবে। সো টাফ কিন্তু কয়েকটা সিরিজ আছে, এবং বাংলাদেশ সেখানে আপনি কতটা, আমার মনে হয় ওই গতবার যে পারফরমেন্সটা করেছে সেইটাও যদি রাখতে পারে বাংলাদেশ দল, তাহলে মানে গুড এনাফ হবে, বা আরও 2টা যদি জিতে তাহলে খুব ভালো হবে। তাদের এই সামর্থ্য আছে, কিন্তু ওই বললাম না মানসিকতার জায়গাটা তারা কতটা আসলে প্রস্তুত, বিশেষ করে এগুলোতে, সেটা হচ্ছে ম্যাটার করে। কালচারের কথা বলছিলেন মেহেদী ভাই, বা আমরা কালচারের কথা বলছিলাম, তো কালচারের পার্ট হিসেবে মানে সবকিছুই, শুধু মাঠের ব্যাপার না, মাঠের বাইরের ব্যাপারগুলো আমাদের ক্রিকেটের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে হয়তো একটা সিরিজ চলছে, এর মধ্যেই কোন একজন প্লেয়ার একটা ডিসিশন নিয়ে নিল, কোন একজন ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়ে নিল, আমরা কিন্তু এই সিরিজ চলাকালীন এরকম একটা কানাঘুষা শুনতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে কতটা ইফেক্ট করে একটা টিমকে? অবশ্যই এটা নিয়ে আমরাও লিখেছি যে আসলে যেদিন শান্তকে রিপ্লেস করলো মিরাজ, আসলে শান্ত আমাদের সাথে কথা বলে চলে গেছে প্রেস কনফারেন্স থেকে, সে জানে যে সে এখনো ওয়ানডে ক্যাপ্টেন, এবং তাকে যে কিছু জানানো হয়নি এটাও সে ক্ল্যারিফাই করে গেছে প্রেস কনফারেন্সেই, যে আমাকে কিছু বলা হয় না আর কি, এই ব্যাপারে কিছু বলা হয় না। কিন্তু আমরা ভিতর থেকে আরও জানতে পারছি যে সেই মানে সিরিজগুলো নিয়ে প্ল্যানিংয়ের মধ্যেই ছিল, এবং ওই দিনও আসলে সে প্রেস কনফারেন্সে বের হয়ে শোনা গেছে যে ফিল সিমন্সের সাথে বসে আর কি এই ওয়ানডে নিয়েও কথা হচ্ছিল আর কি, এই সময় তাকে জানাচ্ছে। এই জিনিসটা পার্সোনালি যদি দেখেন আপনিও মানে এটা সহ্য করবেন না, যে আপনার এটা খুব নর্মাল প্রসিডিওর যে আপনি একটা ক্যাপ্টেন চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা টিম যখন শ্রীলঙ্কার জন্য চলে যাবে আর কি, মানে একটা ব্যাচ চলেই গেছে আর একটা ব্যাচ কালকেই যাবে, তার আগের দিন প্রেস কনফারেন্সে টেস্ট ক্যাপ্টেন কথা বলার পর সে চলে গেছে, যাওয়ার পর 2-3 ঘন্টা পর থেকেই শুনতেছে যে মিরাজ ক্যাপ্টেন, এবং পরে তাকে জানানো হয়েছে আর কি। এবং জিনিসটা কিন্তু নট অনলি যে মিরাজ আর শান্তর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করতে পারে, যদিও এটা হয় নাই আমি যতদূর জানি, বাট একই দিক থেকে ক্রিকেটাররা কি এটা ফিল করবে না যে তাদের আসলে প্রোটেক্ট করার মতো কেউ নেই এখানে আসলে? কারণ হচ্ছে আপনি বলছেন যে
যে ওয়ার্ল্ড কাপ রিপোর্টের কথা মাঝে মাঝে আমরা শুনি, ওই ওয়ার্ল্ড কাপ রিপোর্টে একটা কথা বলেছিল যে প্লেয়ারদের এখন থেকে প্রোটেক্ট করা হবে। এই বোর্ড গত কয়েক বছর ধরেই বা এখনও এমন কিছু করে নাই যেটা দেখে মনে হয় যে প্লেয়ারদের তারা প্রোটেক্ট করার চিন্তা করছে, বা একটা টিমের যে ব্যালেন্স মেন্টালি একটা যাতে কোনো উইয়ার্ড শিফট না হয়, যাতে ড্রেসিং রুমটা একদম নর্মাল থাকে, সবাই সবাইকে হেল্প করে, ওই জেলিং এগুলা কিন্তু এইরকম ডিসিশন থেকে আসবে না। আপনি বলতেছেন না এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কমিউনিকেশন গ্যাপ, কিন্তু এগুলো কিন্তু ক্রিকেট অপারেশনসের ভুল বলেন, নতুন প্রেসিডেন্ট আসছে সে এটা হ্যান্ডেল করতে পারে নাই, এগুলা কিন্তু অবভিয়াসলি মাঠে ট্রান্সলেট হয়। যেটা বললেন যে ড্রেসিং রুমের কালচারটা কিন্তু ভালো থাকে না, আপনি যখন বারবারই অড ডিসিশন, এইখানে মিসকমিউনিকেশনের কোনো চান্স নাই। এখনো কিন্তু একটা আলোচনা চলছে এমন শান্তর টেস্ট ছাড়ার ব্যাপার। হ্যাঁ, এটা কয়েকবারই শোনা গেছে। ডিসিশনটা আসলে এটা শান্ত যার হয়েছে সেই আসলে এটা ভালো ফিল করতে পারে যে আসলে সে কেন ছাড়তে যাচ্ছে, বা শুধু কি বোর্ড এভাবে হ্যান্ডেল করছে। সে কিন্তু আগেও কমপ্লেন করেছিল যে সে যা করতে চেয়েছে ওগুলো সব কিছু সে তার মতো করতে পারেনি, এখান থেকে অনেক কিছু ডিসিশন পুশ করা হয়েছে। এগুলো আসলে খোলামেলা ডিসকাশনে বসা উচিত যে বোর্ডের থেকে কারা ডিসিশন পুশ করে তাদেরকে ওই মেন্টাল ক্যাপাসিটি আছে নাকি সব ডিসিশন নেওয়ার আর কি। আপনি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হতে পারেন, বোর্ড প্রেসিডেন্ট হতে পারেন, তাই বলে আপনার ক্রিকেট নাউস থাকবে এটা আমরাও বিলিভ করি না আর কি। আবার দেখলাম যে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন, সেটা নিয়েও আর কি মানে শান্তর বা এটা আসলে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ওই জায়গা থেকে বিশ্বের অন্যান্য দলগুলো সরে এখন তো বের হয়ে এসেছে, এখন সাদা বলে একজন, সাদা বল লাল বল ক্যাপ্টেন, এরকম করতে পারেন। তো বাংলাদেশের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। শান্তর আমি একটা জায়গায় দেখলাম যে শান্তর মতে হচ্ছে যে একটা ড্রেসিং রুমে 3 জন ক্যাপ্টেন থাকবে। তো সেটা হচ্ছে যে সব সময় ওই আগের যে আমাদের যে কালচারের কথা বলছেন, আগেও এরকম ছিল বাংলাদেশে, বিভিন্ন ফরম্যাটের ক্যাপ্টেনরা তারা তাদের ফরম্যাট অনুযায়ী সবসময় ওই ফরম্যাটে খেলা না থাকলেও ওইটা নিয়ে চিন্তা করতেন, বা কালচার ওইখানে একটা দ্বন্দ্ব বিরোধ বা একটা মানে ইগোর সমস্যা ইত্যাদি চলে আসতো আর কি। তো 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন না দিয়ে শান্তর মতে যে ঠিক আছে মিরাজকে টেস্টেও দেন, মিরাজ টেস্ট এবং ওয়ানডে করুক, লিটন তো টি-20 আছে, তো 2 ফরম্যাট থাকুক, তাও মানে এটা করেন না আর কি। মানে এরকম মনে হয় শান্তর একটা ভাবনা কাজ করছে আর কি। সেই ভাবনা থেকেও তিনি নেতৃত্ব ছাড়তে চান বলে শোনা যাচ্ছে। আপনি যদি লং টার্মের কথা বলেন, অবভিয়াসলি ডিসেন্ট্রালাইজেশন একটা লং টার্ম প্রজেক্ট, বোর্ড কিন্তু ওটা নিয়ে এখন যদিও পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে নাই, ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছে বোর্ড, এগুলো কিন্তু লং টার্ম প্ল্যান। আপনি যদি লং টার্ম প্ল্যানের কথা বলেন, এগুলোর ক্যাপ্টেন্সির ব্যাপারেও আপনার লং টার্ম কিছু প্ল্যান থাকার কথা আর কি। আপনি শান্ত কিন্তু আমিও লিখেছি যে 2 বছর অ্যাকচুয়ালি টেস্ট ক্যাপ্টেন্সি চেয়েছিলেন, যখন তাকে আবার জিজ্ঞেস করা হয়েছে আপনি কি টেস্ট ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবেন নাকি, তখন বলছে যে 2 বছরের জন্য। তাকেও কিন্তু দেওয়া হয়েছে 1 বছর, মিরাজকেও কিন্তু ওয়ানডেতে 1 বছর, একমাত্র লিটনকে 26 পর্যন্ত দেওয়া একটা টাইমলাইন। আপনি ধরেন টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেল, এই সুন্দর মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে কিন্তু ক্লিয়ারিটিটা থাকে, মানে হোয়াট এভার দ্য রেজাল্ট তিনি থাকবেন ক্যাপ্টেন এবং তিনি কাজ করবেন, তাহলে তার জন্য কাজ করা সুবিধাজনক হয়। তারা বারবার বলেন, তারা হয়তো চুক্তি আছে বোর্ডের সঙ্গে, সব কথা তো বলতে পারেন না প্রেস কনফারেন্স বা ইত্যাদিতে, কিন্তু বারবার বলেন যে আসলে আমরাও চাই যে যাকে দায়িত্ব দেওয়া হোক লং টার্মের জন্য দেওয়া হয়। তার মানে ওই ডিজায়ারটা তারা সবসময় তো প্রকাশ্য বলছেন। তো কাজে ওইটা হইলে মনে হয় মানে একটু ক্লিয়ারিটির জায়গাটা থাকে। আর আপনি যেটা বললেন ওই জাস্ট একটা অ্যাড করি যে মানে বারবারই একটা কথা আসছে যে মানে সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দেওয়া বা বিসিবির অধীনে কিন্তু সব জায়গায় ক্রিকেট হয়। মানে আপনি যদি দেখেন প্রত্যেকটা জেলায় কিন্তু জেলার চ্যাম্পিয়নশিপ আছে, জেলার আবার এইজ লেভেলের টুর্নামেন্ট আছে বিভিন্ন 15, 17, 19, মানে বিসিবির অধীনে কিন্তু এগুলো হয়, সব জেলায় হয়। বিভাগীয় তো ফার্স্ট ক্লাস আছেই, স্কুল ক্রিকেট আছে যেটা বিসিবির অধীনে হয়। তো ওইভাবে হয় কিন্তু সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে পাওয়ার ডিস্ট্রিবিউটেড না। এখন আপনি যদি মানে ওই বিসিবি সব করে দেয়, স্কুল ক্রিকেটের টিমটা করে দেয় না, বাট টেলার সব জেলার যে এইজ লেভেলের দল বিসিবির কোচরাই কিন্তু দেন সবকিছু কিন্তু উপর থেকে দেওয়া। ওইখান থেকে যদি আসতো তাহলে কিন্তু ওই স্বাধীনতা যদি ওই সব এলাকার অঞ্চলের মানুষজন পেত তাহলে, এবং তাদের একটা জবাবদিহিতা, একটা আঞ্চলিকতা বোধ তৈরি হতো। মানে আমাদের সিলেট টিম বা আমাদের রাজশাহী টিম এবার কেন এটাতে পারলো না, আমরাই তো করছি, সব তো বিসিবি করে দিচ্ছে, আবার এক জায়গার খেলোয়াড় আরেক জায়গায় খেলাচ্ছে। তো ওই জায়গাতে ওই মোশনটা, ওই ভাবটা, আবহাওয়াটা আসে না। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটা জিনিস আমি এই আলোচনা থেকে যেটা হলো যে বলা হচ্ছে যে লং টার্ম প্ল্যানের কথা যেটা বলা হচ্ছে,
যে ক্যাপ্টেনরাও আপনাদের যেহেতু আপনারা মাঠে থাকেন, রিপোর্টিং করেন, সো এইখান থেকে কি আসলে বোঝা যায় কিনা যে যেহেতু আমাদের বোর্ড থেকেই লং টার্ম প্ল্যানের কিছু ব্যাপারটা থাকে, সো লঙ্গার ফরম্যাটে আমরা আসলে ভালো কিভাবে করব আসলে, মানে আমাদের বোর্ড থেকে যখন কোনো লং টার্ম কোনো চিন্তা হয় না, সো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আসলে লঙ্গার ভার্সনে ভালো করবে এই আশাটা মানে এখনই আসলে করা যায় কি? এখানে মানে নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি শুরুতেই বলেছেন যে তিনি কুইক T20 খেলতে চান, কাজেই টেস্টের আলাপে কেউই নাই। ক্রিকেটার কিন্তু আমাদের একটা ভালো জেনারেশন ছিল, 14 থেকে আমরা রেজাল্টও পেয়েছি, টেস্টে না হলেও অ্যাটলিস্ট ওয়ান ডে T20-তে কিন্তু আমরা খারাপ করিনি। কিন্তু আপনি এখন কিন্তু একটা ব্যাটিং ক্রাইসিস আপনি সামনেই দেখতে পাবেন আর কি, কারা ব্যাটসম্যান হবে, টেস্ট ব্যাটসম্যান কারা হবে। মুশফিকের লেভেল কিন্তু আমরা যতই অনেক সময় তাকে ক্রিটিসাইজ করা হয়, কিন্তু এই লেভেলের একটা ব্যাটসম্যান দেখান যে দলের দায়িত্ব নেবে, ওই প্যাশনটাও নাই আসলে। প্যাশনটাও এমনিতেই এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়তো একটা সিনারিও যে ওরকম টেস্ট ব্যাটসম্যান বের হয় না, কিন্তু আমাদের তো তার গোয়িং ফরওয়ার্ড আপনার ওরকম কনভেনশনাল টেস্ট ব্যাটসম্যান যারা ক্রিজ আঁকড়ে থাকে ওরকম লাগবে আপনার, নাহলে আপনি টেস্ট ক্রিকেট নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া গিয়ে খেলে খুব বেশি একটা ভালো করার মতো রেজাল্ট করার চান্স থাকে না আসলে। তো আপনি এই ব্যাটসম্যানগুলো আসতে হলে আপনার ওরকম ফ্যাসিলিটিস লাগবে, আপনার ওরকম কোচ লাগবে যারা নাকি টিমগুলো ঠিক মতো সাজায়, ওরকম স্ট্র্যাটেজিতে ব্যাটিং করার কথা বলে, মেন্টাল যে অ্যাসপেক্টটা টেস্ট ক্রিকেটের এই জিনিসগুলো ছড়াই দেওয়ার জন্য কিন্তু আপনার একদম বেসিকগুলো সব ঠিক করতে হবে। এবং সব কিছু কিন্তু একটা ক্রিকেটারকে শেখানো যায় না। আপনার টেস্ট ক্রিকেট গ্র্যান্ড ফরম্যাট এই কারণে কারণ এখানে অনেক চেস লাইক সিচুয়েশন অ্যারাইজ করে, যেখানে ওই যে আপনি যে ওই ইয়েটা না থাকে, টেকনিক্যাল লেভেলটা না থাকে থট প্রসেসের, এটা শুধুই চিন্তার, এখানে আপনার হাত পার চালানো থেকেও বলতেছেন শুধু ওই প্রসেসগুলোর জন্যই কিন্তু টেস্ট ক্রিকেট আসলে বেস্ট ফরম্যাট আর কি। ওই জিনিসগুলো যখন আপনার ডেভেলপ না হবে তখন আপনি T20-তেও ভালো করবেন না, ওয়ান ডেতেও ভালো করবেন না আর কি। এখন এই চিন্তাটা যত দ্রুত মানে আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে আসলে তারা যত দ্রুত এটা রিয়েলাইজ করতে পারবেন, যেটা আপনাদের আলোচনা থেকে যে টেস্ট ক্রিকেটটাকে বেসিক চিন্তা করে এরপর আমি ওইটা নিয়ে যদি কাজ করি আমি ওয়ান ডেতেও ভালো করতে পারবো বা T20-তেও ভালো করতে পারবো, এরকম যদি চিন্তাটা থাকে আমার মনে হয় যে যত দ্রুত তারা এই চিন্তাটা করবেন ততটাই মানে আমরা হয়তো আরেক ধাপ হয়তো দ্রুত রেজাল্ট পাবো। আমরা হয়তো দ্রুত রেজাল্টের আশা করছি না, বাট আমরা একটা ভালো দিকে আগাবো। সো দুজনকে অনেক ধন্যবাদ এবং আশা করা যায় যে 25 বছরের পরে হয়তো 50 বছর পরে যদি কোনো আলোচনা হয় সেখানে যদি আমরা থাকি আমরা হয়তো ভালো কিছু আলোচনা করতে পারবো, যেখানে অনেক বেশি পজিটিভ ব্যাপারগুলো থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।